প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এসএসসি রসায়নের আরো একটি নতুন ক্লাস নিয়ে হাজির হয়েছি। আজকে আমরা রসায়ন পঞ্চম অধ্যায়ের যোজনী সম্পর্কে আলোচনা করব এবং যোজনী বোঝার চেষ্টা করব। চলো বিষয়টি বুঝে নিই। তো দেখো, আমি বোর্ডে প্রথমে যোজনীর সংজ্ঞা লিখে রেখেছি। আমি লিখেছি, কোন মৌলের একটি পরমাণুর সাথে অপর মৌলের পরমাণুর যুক্ত হওয়ার ক্ষমতাকে যোজনী বলে। আসলে এই সংজ্ঞা দিয়ে যোজনী বোঝা একটু জটিল। একটু পরে আমি বিষয়টি সহজভাবে তুলে ধরার চেষ্টা করব। তো মোট তোমার বইয়ে 4 ধরনের যোজনীর কথা বলা আছে। 1 নাম্বার পরিবর্তনশীল যোজনী, 2 সক্রিয় যোজনী, 3 সর্বোচ্চ যোজনী, 4 সপ্ত যোজনী। চলো এই বিষয়গুলো আগে বুঝে নিই, তারপরে আমি যোজনী সম্পর্কে আবার আলোচনা করব। তুমি বই খুললে দেখবে কিছু কিছু মৌলের যোজনী একের অধিক, যেমন কপার এর যোজনী হলো 1 এবং 2, সালফার এর যোজনী হলো 2, 4, 6, আয়রন এর যোজনী হলো 2, 3। যাদের একের অধিক যোজনী আছে তাদের যোজনীকে পরিবর্তনশীল যোজনী বলে। তাহলে কপার পরিবর্তনশীল যোজনী প্রদর্শন করে, সালফার পরিবর্তনশীল যোজনী প্রদর্শন করে এবং আয়রন পরিবর্তনশীল যোজনী প্রদর্শন করে। কিন্তু সোডিয়াম, ম্যাগনেসিয়াম এদের একটি করে যোজনী। সোডিয়ামের যোজনী 1, ম্যাগনেসিয়ামের যোজনী 2, এদের পরিবর্তনশীল যোজনী নেই। তারপরে আমরা শিখব সক্রিয় যোজনী। দেখো, আমি এখানে দুটি যৌগ লিখবো, একটু খেয়াল করো। আমি সালফার ডাইঅক্সাইড এবং সালফার ট্রাইঅক্সাইড দুটি যৌগ লিখলাম। সালফার ডাইঅক্সাইড যৌগে সালফারের যোজনী হলো 4, সালফার ট্রাইঅক্সাইড যৌগে সালফারের যোজনী হলো 6। অর্থাৎ এই যৌগ গঠনে সালফার 4 যোজনী ব্যবহার করেছে, এই যৌগ গঠনে সালফার তার এই 6 যোজনী ব্যবহার করেছে। যখন যে যোজনী ব্যবহার করে যৌগ গঠন করে সেই যোজনীকে সক্রিয় যোজনী বলে। তাহলে সালফার ডাইঅক্সাইড যৌগে সালফারের সক্রিয় যোজনী 4 এবং সালফার ট্রাইঅক্সাইড যৌগে সালফারের সক্রিয় যোজনী 6। এবার চলো আমরা সর্বোচ্চ যোজনী পড়ব। দেখো, এখানে যে যোজনীগুলো আমি লিখে রেখেছি এগুলো হলো পরিবর্তনশীল যোজনী, অর্থাৎ এদের একাধিক যোজনী আছে। যাদের একাধিক যোজনী আছে তাদের ক্ষেত্রে সবচেয়ে বড় যোজনীটাই হলো সর্বোচ্চ যোজনী। যেমন কপারের সর্বোচ্চ যোজনী 2, সালফারের সর্বোচ্চ যোজনী 6 এবং আয়রনের সর্বোচ্চ যোজনী 3। আশা করি বিষয়টি বুঝতে পেরেছ। এই সর্বোচ্চ যোজনী এবং সক্রিয় যোজনীর পার্থক্যকে সুপ্ত যোজনী বলে। সুপ্ত যোজনী সমান সর্বোচ্চ যোজনী মাইনাস সক্রিয় যোজনী। ওই হিসাবে দেখো, সালফার ডাইঅক্সাইড যৌগে সর্বোচ্চ যোজনী 6, সক্রিয় যোজনী হলো 4, তাহলে সুপ্ত যোজনী কত হবে? 2। আর সালফার ট্রাইঅক্সাইড যৌগে সালফারের সর্বোচ্চ যোজনী 6, সক্রিয় যোজনী হলো 6, সুপ্ত যোজনী হবে 0। আশা করি বিষয়গুলো বুঝতে পেরেছ। এবার আমি শুরুতে যে সংজ্ঞা লিখে রেখেছি যে কোন মৌলের একটি পরমাণুর সাথে অপর মৌলের পরমাণু যুক্ত হওয়ার ক্ষমতাকে যোজনী বলে। বিষয়টি একটু অস্পষ্ট। তো এভাবে সাধারণত সকল মৌলের যোজনী চিহ্নিত করা যায় না। যোজনী তুমি চাইলে মুখস্থ করে শিখে ফেলতে পারো, কিন্তু অনেকে মুখস্থ করতে চায় না, বুঝতে চায় যে কিভাবে কোন একটা মৌলের কত যোজনী হবে বিষয়টি আমরা বুঝতে পারবো। চলো সেই বিষয়টি এখন শেখাবো। যারা মুখস্থ করতে চাও না, বুঝে শিখতে চাও, তারা কিভাবে কোন মৌলের যোজনী কত হবে সেটা বুঝতে পারবা, তাই এখন আমি দেখাবো।
আমি ম্যাগনেসিয়াম পরমাণুর ইলেকট্রন বিন্যাস করব। ইলেকট্রন বিন্যাস করলে ইলেকট্রন বিন্যাস হবে এরকম 2p6 3s2। আমি ফ্লোরিন পরমাণুর ইলেকট্রন বিন্যাস করব। ইলেকট্রন বিন্যাস হবে 1s2 2s2 2p5। আমি কার্বনের ইলেকট্রন বিন্যাস করব আবার 1s2 2s2 2p2। খেয়াল করো ম্যাগনেসিয়ামের সর্বশেষ শক্তি স্তর হলো এটা, ফ্লোরিনের এইটুকু, কার্বনের হলো এইটুকু। ম্যাগনেসিয়াম পরমাণুর এই অংশটুকু না থাকলে সে স্থিতিশীল, কারণ যদি এইটুকু না থাকে তাহলে তার অষ্টক পূর্ণ থাকে। এই জন্য ম্যাগনেসিয়াম কি করে, স্থিতিশীলতার জন্য এই দুইটি ইলেকট্রন ছেড়ে দেয়। একটি পরমাণু স্থিতিশীলতার জন্য যতটি ইলেকট্রন ছাড়ে সেই সংখ্যাটাই তার যোজনী। আবার দেখো ফ্লোরিন এর শেষ শক্তি স্তরে 7টি ইলেকট্রন আছে, সে অস্থিতিশীল। স্থিতিশীলতার জন্য সে একটি ইলেকট্রন গ্রহণ করবে। একটি পরমাণু স্থিতিশীলতার জন্য যতটি ইলেকট্রন গ্রহণ করে ওটাও যোজনী। তাহলে এক্ষেত্রে ফ্লোরিনের যোজনী হলো 1, ম্যাগনেসিয়ামের যোজনী 2, ফ্লোরিনের 1। এখন খেয়াল করো কার্বন মূল ইলেকট্রন বিন্যাস করে দেখলাম এর শেষ শক্তি স্তরে 4টি ইলেকট্রন আছে, সে ছাড়বেও না, সে গ্রহণও করবে না, কারণ একটি পরমাণু সর্বোচ্চ 3টি ইলেকট্রন ছেড়ে দিয়ে স্থিতিশীল হতে পারে। গ্রহণের ক্ষেত্রে সর্বোচ্চ 3টি গ্রহণ করতে পারে। যাদের শেষে 4টা থাকে তারা ছাড়ে না, গ্রহণও করে না, তারা শেয়ার করে। এভাবে স্থিতিশীল হওয়ার জন্য পরমাণু যত সংখ্যক ইলেকট্রন ত্যাগ করবে অথবা যত সংখ্যক গ্রহণ করবে অথবা যত সংখ্যক ইলেকট্রন ভাগাভাগি বা শেয়ার করবে ওই মৌলের যোজনী তত হবে। যোজনী একটি ধনাত্মক সংখ্যা, গ্রহণ করুক আর বর্জন করুক আর শেয়ার করুক এটি কখনোই ঋণাত্মক হয় না, যোজনী সবসময় ধনাত্মক হয়। আশা করি তোমরা এই ক্লাস থেকে কিছুটা উপকৃত হয়েছে। ধন্যবাদ।